আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তানিয়াজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ ভিডিও। আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই যে সকাল সকাল ঠিক এইখান থেকে আজকের ব্লগ ভিডিওটি শুরু করলাম। সকালে নাস্তা বানিয়ে নিচ্ছি, এখানে মিষ্টি কুমড়া ভাজি করে নিচ্ছি আর সাথে রুটি করব। আর বড় ছেলে আজকে ব্রেড আর ডিম পোচ খেয়ে রেডি হচ্ছে। যেহেতু ও নাস্তা করবে না, সেজন্য একটু দেরি করে নাস্তা বানাতে এসেছিলাম। তো যাই হোক, ও কিন্তু রেডি হচ্ছে আর আমরা এপাশ থেকে আমাদের জন্য নাস্তা বানাচ্ছি। ওর বাবা খেয়ে বাইরে চলে যাবে। আর আমার বড় ছেলের, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন একটু লেট হয়, রেডি হতে একটু দেরি লাগে, সময় লাগে। এই জন্য ওকে আগে ভাগে নাস্তা দিলে ভালো হয়। তো কয়েকদিন ধরে তো একটু বৃষ্টি ভাব, বৃষ্টি হচ্ছে, একটু ঝড় হচ্ছে, আবহাওয়া বেশ ভালোই ঠান্ডা। তো ঠান্ডা পড়লে তাদের খাবার দাবারের চাহিদা বেড়ে যায়, এটা খাবো ওটা খাবো। তো এই যে আমি নাস্তা দিয়ে দিলাম, ওর বাবা খেয়ে এখন বের হয়ে যাবে। আর বড় ছেলে কখনোই ভিডিওর সামনে আসতে চায় না, ক্যামেরার সামনে আসতে চায় না। আর ছোট ছেলে বোঝে না, সেজন্য হয়তো একটু আসতে চায়। যেটা বলছিলাম যে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া পড়লেই তাদের চাহিদার শেষ থাকে না, এটা খাবে ওইটা খাবে। তো আজকে সেই কথা মাথায় রেখেই বেশ ব্যস্ততার সাথেই দিনটি যাবে। তো পুরো ভিডিওতে আশা করছি আমার সাথেই থাকবেন, না টেনে আমার ভিডিওটি দয়া করে দেখবেন। আজকে যেহেতু ভাত করব না, ভাত করলে হয় কি, কয়েকটা ভাত থেকে গেলে সেটা আমি ভাতের মধ্যে দিয়ে দিলে আর নষ্ট হয় না। আসলে নষ্ট করতে খুবই খারাপ লাগে, আমি করিও না। যদি এরকম ভাত বেঁচে যায় আর যদি আমি সেটা ভাতের মধ্যে দিতে না পারি, তাহলে বারান্দার যে কোনো একটা জায়গায় আমি এভাবে একটা পলিথিন বা একটা প্লেট রেখে তার উপর ভাতগুলো বিছিয়ে দিই। কিছুক্ষণ পরে এসে দেখি ভাতগুলো আর নেই। তার মানে আমার অতিথিরা ভাত খেয়ে চলে যায়। আর ভিডিও করতে গেলে ফুরুত করে উড়ে যায় ক্যামেরা অন করার আগেই। তো আসলে তাদেরকে ক্যামেরাবন্দি করা সম্ভব হয় না। তবে আপনারা যারা ভাত ময়লার ঝুড়িতে ফেলেন, এভাবে না ফেলে ঠিক এভাবে রাখতে পারেন, তাহলে পাখি এসে খেয়ে গেলে অনেক উপকার হয় পাখিদের। তো যাই হোক, আমি বলেছি যে আজকে একটু রোস্ট রান্না করব। তার জন্য মুরগিগুলো আমি ওইভাবে করে একটু চিড়ে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে চিড়ে আর একটু ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর লবণ মাখিয়ে আমি কিছুক্ষণ মেখে রেখে দেব। আসলে আমি একদম সহজভাবেই রান্নাটা করি, আর আমি যেভাবে করি আপনাদের সঙ্গে ঠিক সেভাবেই শেয়ার করি। তার ফাঁকে ফাঁকে কিছু গল্প করি, স্মৃতি বিচরণ করি। তো আজকে বেরেস্তা যতটুকু আছে ততটুকু দিয়ে আমার হবে না। তো ভাবছি যে রান্নার ফাঁকে ফাঁকে পেঁয়াজগুলো কুচিয়ে নিয়ে বেরেস্তা করে নিব। তো সেজন্য আমি পেঁয়াজ ছুলে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। আর এ পাশ থেকে আমি মুরগিটা, মাংস যেগুলো সেগুলো ভেজে নিব। আসলে আমি সবভাবেই রান্না করি, মাঝে মাঝে ভেজে নিই, মাঝে মাঝে না ভেজেও রান্না করি। আজকে যেহেতু ব্রয়লার মুরগি রান্না করব, আর মুরগির সাইজটা ছোটই ছিল। আসলে এটা এই দুইটা মুরগি আমার প্রতিবেশী আমাকে দিয়েছে, গিফট করেছে বলতে পারেন। তো সেজন্য দুইটাই একবারে রান্না করব, আর সাথে পোলাও করব ইনশাল্লাহ। ইনশাল্লাহ বললে ভুল হবে, আলহামদুলিল্লাহ তাদেরকেও দিতে পেরেছি, নিজেরাও খেয়েছি। তো মাংসের সাইজগুলো এত সুন্দর ছিল, মনে হচ্ছিল যে পাকিস্তানি মুরগি যেটা, সেটা খেতেও মাশাল্লাহ ভালো হয়েছিল। আর মুরগি ভাজতে তো অনেকটা তেল লেগেছে, সব তেল তো আর মানে রেখে দিলে রেখেই দেওয়া হবে। তো সেটা দিয়েই আমি কিন্তু পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর পাশেই আমি যে মশলাটা সেটা তৈরি করে নিচ্ছি। এই পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপর জিরার গুঁড়া, আদা বাটা, একটু টক দই ওর সঙ্গে করে আমি একসঙ্গে মিলিয়ে দিব। তাহলে হয় কি, টক দইটা ফেটে যায় না, মানে দানা দানা দেখা যায় না। আর টক দইটাও কিন্তু আমি নিজেই বানিয়েছি, মানে দুধের মধ্যে আমি ভিনেগার দেই, তবে আজকে ভিনেগার দেইনি। আজকে
বাসায় লেবু ছিল অনেক, 2টা লেবু কেটে চিপে দিয়েছি। কিছুক্ষণ পরে খুব সুন্দরভাবে দইটা বসে গিয়েছে। আর এর সঙ্গে দিব আমি রাঁধুনি যে রোস্ট মশলা আছে তার অর্ধেকটা দিব, পুরোটা লাগবে না যেহেতু আমি বাড়তি মশলা অ্যাড করছি। আর স্বাদটা কিন্তু অসাধারণ হয়। রাঁধুনি মশলার যে কোনো খাবারের যে কোনো মশলাটাই অনেক মজার হয়। আমি অন্য মশলাও ব্যবহার করে দেখেছি মাঝে মধ্যে, কিন্তু রাঁধুনির মতো টেস্ট কখনোই হয় না। আমি করলে মানে বললে ভুল হবে, কারণ আমি রাঁধুনি ছাড়া কোনোটাই ব্যবহার করি না। অনেক সময় হয় কি যে, বিশেষ করে আমি একবার ঢাকায় গিয়েছিলাম, তো আমার সেই কাজিনরা আমার বাসায় এসেছিল, বিরিয়ানি রান্না করেছিলাম, খেয়েছিল। তো তারা খুব মজা পেয়েছিল। আমি ঢাকায় যাওয়ার পর আমার বোন বলেছিল যে তুমি কিভাবে বিরিয়ানি রান্না করো, আমাদেরকে রান্না করে একটু দেখাই দিয়ে যাও আর একটু সবাই মিলে খাই। তো আমি বলেছি বিরিয়ানি মশলা আনতে, কিন্তু ভুল হয়েছে, আমি রাঁধুনি কথাটা বলিনি। এই জন্য নিয়ে এসেছিল অন্য কোনো একটা ব্র্যান্ডের মশলা। রান্নার পর মানে আমার রান্না করার কি বলবো যে মানে একটা প্রশংসা করলো, প্রশংসাটাই নষ্ট হয়ে গেল যে কি রান্না হলো, একটুও স্বাদ হয়নি। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। আসলে রান্না তারপর টেস্ট এটা হচ্ছে যার যার ব্যক্তিগত। আমি আমারটা বললাম, আসলে আমারটা যে আপনাদেরকে শুনতে হবে বা মানতে হবে এরকম কোনো কথা না। আমি এই যে রাঁধুনি মশলার মানে 50% মশলাটা দিয়ে দিলাম, আর বাকি যে প্যাকেটটা আছে সেটা কিন্তু আপনারা দেখছেন আমি চুলার পাশে একটু তাপ দিয়ে আমি প্যাকেটটার মুখটা মেরে দেব, তাহলে একদম সিলগালা হয়ে থাকবে। সেখান থেকে মানে প্যাকেটের ভেতরে কোনো হাওয়া বাতাস ঢুকবে না, আপনার মশলাটা গুণগত মানটা ভালো থাকবে। আর আমি ফ্রিজে রাখি, তাহলে আরও বেশি ভালো হয়। আর রোস্ট তেমন একটা খাওয়া হয় না, এটা আমারই পছন্দ, তবে কেন যেন আজকে হয়ে গেল আর কি সবার পছন্দ মতো। তারা শুধু ঝাল মাংস খেতে পছন্দ করে আর বিরিয়ানি খেতে পছন্দ করে, মানে আমার বাসার লোকজন। তো কথা বলতে বলতে কিন্তু আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম, অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। আর আরও ভালো হয় একটু বাদাম বাটা দিলে, তবে আজকে বললাম না একদম হাতের কাছে যা ছিল তা দিয়ে ঝটপট করে আমি রোস্টটা রান্না করব। এবার আমি মাংসগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা যে মাংসগুলো ছিল সেগুলো দিয়ে খুব ভালোভাবে আরও কষিয়ে নেব। আর ইনফ্রারেড চুলাতে এমনিতেই তো একটু জালটা কম হয়, এজন্য খুব একটা সমস্যা হয় না। আমি চিনি দিতে ভুলে গিয়েছিলাম, সেজন্য একটু চিনি দিয়ে নিলাম। একটু বেশি হয়ে গিয়েছিল মনে হয় চিনিটা, এই জন্য একটু তুলে রাখলাম। আসলে হয় কি, মানে আমার ছেলে, আমি মিষ্টি মিষ্টি একটু পছন্দ করি, কিন্তু ওর বাবা একটু বেশি মিষ্টি হলে খুব একটা পছন্দ করে না। তো সবার চাহিদার কথাই তো মাথায় রাখতে হয়, এই আর কি। আর আমি তো একটা কাঁচামরিচও দিয়েছি, না চিড়ে দিয়েছি আর কি। ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর আমি দুধ দিয়ে এবার ঢেকে রান্না করব, যতক্ষণ না পর্যন্ত আমার পছন্দের ঘনত্বটা আসবে। তো এই যে মোটামুটি মিডিয়াম আছে, একদম ঝোলটা ঘন হয়ে গিয়েছে। এবারে আমি উপর থেকে বেরেস্তাটা ছড়িয়ে দিচ্ছি। আর বেরেস্তা শেষ হয়ে গেল, নতুন করে আজকে আবার বেরেস্তা করে নিব। তো আমি এক পাশে পোলাওর চালটা ধুয়ে চালটা রান্নার জন্য বসিয়ে দিব, আর এক পাশে বেরেস্তাটা করে নিব, কারণ তাহলে তাড়াতাড়ি হবে। অনেক কাজ এর মধ্যে সেরে করছি আর কি, এক হাতে সব কিছু করতে গেলে আসলে খুব সমস্যা হয়ে যায়। তো আমি চুলায় প্যানটা বসিয়ে তেল দিয়ে দিলাম, আর তার মধ্যে কয়েকটা দারচিনি আর এলাচ দিয়ে একটু নেড়ে চেড়ে চালটা দিয়ে দিলাম। এবারে চালটা খুব ভালোভাবে ভেজে তাতে লবণ দিয়ে, আমি কিন্তু আজকেও চালটা ভেজে নেওয়ার কিছুক্ষণ পরে মশলাগুলো অ্যাড করেছি। একটু মানে হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ পেঁয়াজ বাটা।
আমি আসলে এটা যখন আগে থেকে যদি দেওয়া হয় তাহলে একটু লেগে লেগে যায়। এভাবে দিয়ে আরও যদি কিছুক্ষণ ভেজে নিই তাহলে ব্যাস মশলার কাঁচা গন্ধটা আর থাকে না। এবারে যে চাল তার ডাবল পানি গরম করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ব্যাস এবার চালটা মিডিয়াম আঁচে রেখে আমি পাশের চুলাতে বসিয়ে দিয়েছি। আর এ পাশে আমি বেরেস্তাটা করে নিব। আসলে বেরেস্তা যারা করেন তারা জানবেন যে এটা অনেক সময় লাগে, তো এই জন্য এক পাশে করি আর এক পাশে রান্না বসিয়ে কাজ চলতে থাকে। আমি সামান্য একটু কেওড়া জল দিয়ে একটু নেড়ে চেড়ে এবারে একদম চুলার আঁচ কমিয়ে ঢেকে রাখবো। আসলে আজকে ঢাকনাটা দিয়ে না খুব ভালোভাবে ঢাকা যাচ্ছে না, কারণ এই প্যানটা আমার বড় বাবাই ফেলে দিয়েছিল, এক পাশটা একটু বাঁকা হয়ে যাওয়াতে ঢাকনাটা খুব ভালোভাবে লাগতেছে না। তবে যাই হোক, ওর কোনো সমস্যা হয় নাই, এটাই আলহামদুলিল্লাহ। আমার ফ্রাই প্যানের যা হয় হোক, কোনো প্রবলেম নেই। আর এ পাশ থেকে আমি তো বেরেস্তাটা করছি। আর এই যে আমি রোস্টটা রান্না করে নিচের সাইডে একটু রেখেছিলাম, আর আমার ছোটো বাবাই না, ছোটো বাবাইটা নিজে নিজে প্লেট নামিয়ে একা উঠিয়ে আলহামদুলিল্লাহ একটু একটু করে খাচ্ছে। আর এই যে নিচে যে এলোমেলোগুলো যে দেখছেন, এই সবগুলোই আমার বাবা খেলা করে। মানে আমি এক পাশ থেকে গুছিয়ে রাখি আর এক পাশ থেকে আমার বাবাইটা এরকম করে। তো কি আর করবে, ওকে বা কি বলবো, ও কোথায় যাবে, এই জন্য ওইভাবে করে কিছু বলাও হয় না, আবার মাঝে মাঝে বলেও ফেলি। তো কথা বলতে বলতে কিন্তু বেরেস্তাটা প্রায় হয়ে যাওয়ার কাছাকাছি। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি, দিয়ে আরও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর একদম যদি ফাইনাল লুক করে আমি চুলাটা অফ করি তাহলে আরও বেশি পুড়ে যাবে, কারণ বেরেস্তা তো কিছুক্ষণ পরেও যে তাপ থাকে তাতে আরও একটু মুচমুচে হয়ে যায়। তো এটা খেয়াল রাখতে হবে। মাঝে মাঝে আমারও হয়ে যায়, একটু পুড়ে যায়, কিন্তু আমি যখন অনেকগুলো একসঙ্গে খুব কেয়ারফুলি এটা করি তখন বেরেস্তাটা খুব ভালো হয়, মুচমুচে থাকে। আমি এবার একটা স্ট্রেনারে এটা ঢেলে নিব। পানি তেলটা ওইভাবে ঝরিয়ে নিচ্ছি না, কারণ এখানেও যে ছাঁকনিটা আছে সেটাতে আরও একটু ঝরবে তেলটা। আর তেলটা ঝরে যাওয়ার পর একদম ঝরঝরে এবং মুচমুচে হবে। আমি একটা এয়ারটাইট বক্সে করে এটা রেখে দেব। এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন, প্লিজ আমার ভিডিওর কোনো অংশে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বেরেস্তাটা তো হয়ে গেল, ঠান্ডা হওয়ার অপেক্ষায় রইলাম। একটু ঠান্ডা হয়ে গেলে আমি এটা বক্সে ভরে রেখে দেব, যখন যে কোনো প্রয়োজনে বের করে যতটুকু লাগবে আমি ব্যবহার করতে পারবো। সুবিধা হয় কাজের, কারণ বেরেস্তাটা করতে কিন্তু বেশ সময় লাগে। আমি ওপর থেকে ঘি দিয়ে দিলাম, আর এবারে দিয়ে দিব বেরেস্তা। আজকের একদম ফ্রেশ বেরেস্তা। ছোটোবেলায় বেরেস্তা করে রাখলে আমি নিজে নিজেই খেয়ে একদম শেষ করে দিতাম। এরকম কেউ করতেন কি না জানাতে পারেন কিন্তু কমেন্টে। আসলে রান্না বান্না সব কিছু করার সময় না ছোটোবেলার ছোট ছোট স্মৃতিগুলো কেন যেন একটু একটু করে মনে পড়ে যায়। তো এই যে আজকের রান্না বান্না এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।